তখন ভারতের সীমান্ত দিয়ে আসছে পাগলের বেশে একের পর এক ব্যক্তি। এরা কি সত্যি পাগল নাকি অন্য কিছু জানাচ্ছেন। তারা পাগল নাকি অন্য কিছু তা নিয়ে আছে নানা প্রশ্ন। প্রতিবেশী অনেকের পাসপোর্ট জব্দ করা হয়েছে, কোনটি স্টেপ অবশ্যই নেওয়া হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভারত থেকে পাগল বেশে এরা কারা আসতেছে? বাংলাদেশে একের পর এক পাগল বেশে এরা কারা আসতেছে, যা দেখলে আপনাদের চোখ কপালে উঠবে। অনেকে বলছে যে এইগুলা ভারতীয় ভারতীয় এজেন্ট, কারণ বাংলাদেশের সাথে সীমান্তে ভারতের যেরকম উত্তপ্ত চলছে, তো এরই মধ্যে দিয়ে তারা একের পর এক তাদের গোয়েন্দা পাঠাচ্ছে। এটা কিন্তু একদম বাস্তব কথা বেশি বাড়াবো না, সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এবং হ্যাঁ, সমন্বয়করা ইতিমধ্যে পালানো শুরু করেছে, যে বিষয় নিয়ে আলোচনা করেছে এদিকে মুফাসসিল ইসলাম। চলেন দুইটা ভিডিও দেখে আসি, আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যত দিন যাচ্ছে ততই উত্তেজনা বাড়ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে। সীমান্ত এলাকায় কাটা তারের বেড়া দেয়াকে কেন্দ্র করে চলছে এই অস্থিরতা। যদিও এই অবস্থার সৃষ্টি হয় 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই। দুই দেশের মধ্যে যখন সম্পর্কের এই টানা পড়েন, তখন ভারতের সীমান্ত দিয়ে আসছে পাগলের বেশে একের পর এক ব্যক্তি। এরা কি সত্যি পাগল নাকি অন্য কিছু জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। सब बंद कर दो, मैंने तुम्हें बचा दिया, मैं तो बचाओ बैठी है, तो बंद करो। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে 5 মাসেরও বেশি সময়। এর আগে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে হাজারো মানুষের রক্তে রঞ্জিত করেছে নিজের হাত। কথিত আছে পুলিশের সাথে বিশেষ একটি প্রশিক্ষিত বাহিনী ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল। খোদ সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন বলেছিলেন, পুলিশের হাতে সীমান্তের ভয়ঙ্কর অস্ত্র এলো কিভাবে। পুলিশের ফায়ারিং এ কম লাগছে, এদের সিভিলিয়ান ড্রেসে হাতে 7.62, আপনারা নিজে দেখছেন 7.62, মানে 7.62 রাইফেল। ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার যে এরা কারা, কাদের হাতে এই রাইফেল, যেটা প্রহিবিটেড রাইফেল, কাদের হাতে এটা আসছে, এই এলাকাতে কে কারা দিচ্ছে। এখানে শটগানও আছে। এখানে আমি যে কজনের দেখলাম, আমাদের ডাক্তার সাহেব যেগুলো দেখালেন, এগুলো পুরো বুলেট 7.62। এক তো পুলিশের হাতে আছে, ইউনিফর্মে তার হাতে আছে, কিন্তু সিভিল ড্রেসে কারা আনসার এলাকাতে গিয়ে তারা বাইরেও হয় নাই, তারা কিন্তু আনসার যেটার মধ্যে তাদেরকে এরকমভাবে ফায়ার করছে। আরও নাকি বসুন্ধরা ডায়াবেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বিশেষ এই প্রশিক্ষিত বাহিনী কারা ছিলেন, ওই ভারী অস্ত্র কিভাবে এলো, আর হাসিনার পতনের পর তা কোথায় গেল, তা নিয়ে আছে নানা প্রশ্ন। বাংলাদেশ ও ভারতের সীমান্তে উত্তেজনা নতুন নয়, তবে এবারের উত্তেজনা সীমান্তে বেড়ার নির্মাণকে কেন্দ্র করে। কোনো প্রকার সতর্কতা ছাড়াই ভারতের সীমান্তরক্ষী বাহিনীর হঠকারী সিদ্ধান্তের কারণে দুই প্রান্তেই বাড়ছে অস্থিরতা। যদিও বাংলাদেশের প্রতিবাদের কারণে পিছু হটতে বাধ্য হয়েছে ভারতের বিএসএফ যখন বাংলাদেশের সাথে পেরে উঠছে না, তখন ভারতের সীমান্ত দিয়ে একের পর এক পাগল বেশে ব্যক্তিরা প্রবেশ করছে বাংলাদেশের সীমানায়। বাস্তবে এদের দেখতে পাগল মনে হলেও আসলে তারা পাগল নাকি অন্য কিছু, তা নিয়ে আছে নানা প্রশ্ন। প্রতিবেশী দেশ থেকে আসা এমন কিছু পাগল ধরা পড়েছে এটিএন নিউজের ক্যামেরায়, যাদের মধ্যে কেউ কেউ কথা বলছেন হিন্দিতে। सब बंद कर दो, मैंने तुम्हें बचा दिया, मैं तो बचाओ बैठी है, तो बंद करो। 30 साल हो गए मुझे मांगते हो। ভারত থেকে কিভাবে এত পাগল দেশে প্রবেশ করছে, এমন প্রশ্নের জবাবে কুড়িগ্রামের ডেপুটি কমিশনার নুসরাত জাহান জানালেন ব্যবস্থা নেয়ার কথা। যারা সংশ্লিষ্ট ব্যক্তি এরা এই বিষয়ে জানে এবং এটা ওরা তৎপর, এটা বললো আর কি, ঠিক আছে। এবং আমি আরো তৎপর হওয়ার জন্য নির্দেশনা দিলাম যেন কেউ দেশে এই ধরনের কার্যক্রম করতে না পারে। বিজিবির প্রতিনিধি ছিল, হ্যাঁ বিজিবির প্রতিনিধি ছিল, ওনারা অনেক তৎপরতার কারণে এখন কিছুটা কমে আসছে। এটাই উনি ইনফরমেশনটা মূল্যতা দিল। তথ্য ছিল বাড়ার তো সুযোগ নাই, যেহেতু তৎপর বাড়ার তো সুযোগ আমি মনে করি নাই। এরপরে যদি আপনাদের থেকে ইনফরমেশন পাই, তাহলে সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল ব্যক্তি তাদের কাছে ইনফরমেশনটা গেলে তারা অবশ্যই এটাকে আমলে নিয়ে যে কার্যক্রম গ্রহণ করা উচিত সেটা কার্যক্রম গ্রহণ করবে। হঠাৎ করে ভারতীয় এই ব্যক্তিরা কিভাবে বাংলাদেশে ঢুকছে, তাদের আসল উদ্দেশ্য কি, তা নিয়ে চলছে নানা আলোচনা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।
দর্শক শ্রোতা, ইতিমধ্যে দেখলেন আপনারা যে পাগল বেশে কারা আসতেছিল এবং সেইখানে কিন্তু তারা হিন্দি কথা বলছিল। চলেন এবার মুফাসসিল ইসলাম সমন্বয়কদের নিয়ে কি বলছে আমরা বিস্তারিত দেখে আসি। জামাত মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মেরে হাসর কর, আমিন। আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, আমরা আল্লাহর সিফাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। আসসালামু আলাইকুম। আমার কাছে কতগুলো নিউজ এসছে। প্রথম নিউজ হচ্ছে, হ্যাঁ, কয়েকদিন আগে সেনাবাহিনী হাসনাত আবদুল্লাহকে তুলে নিয়ে গিয়েছিল এবং তুলে নিয়ে তাকে মোটামুটি কিছু হেদায়েত দেওয়া হয়েছে এবং সে হেদায়েতের মাধ্যমে সে বুঝেছে যে সে বেশি বাড়াবাড়ি করছে, এটা রেজাল্ট ভালো হবে না। দ্বিতীয়ত, সার্জিস এবং অন্যান্যরা মোট ৪৫ জন সমন্বয়কারী পশ্চিমা বিভিন্ন দেশের ভিসা সংগ্রহ করেছে এবং তারা দেশ থেকে ভাগার পরিকল্পনা করছিল। তৃতীয়ত, আসিফ নজরুল তার পরিবারকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন। চতুর্থ, সেনাবাহিনীর ভিতরে কিছু একটা চলছে। এখন আসুন আমরা কনসিকুয়েন্সেস কি দেখতে পাচ্ছি। খালেদা জিয়ার সাথে সস্ত্রীক দেখা করেছেন সেনাবাহিনী প্রধান, জামাতের সাথেও তাদের একটি মিটিং হয়েছে। এছাড়া আপনাদের নিশ্চয় মনে আছে সেনাবাহিনী প্রধান বলেছিলেন 18 মাস পর্যন্ত বর্তমান সরকারের ব্যাপারে ওনারা সবকিছু গিলবেন, কিন্তু 18 মাসের আগেই বোধহয় গেলার পর্বটা শেষ হবে। আমরা আরো দেখলাম সার্জিস চরমোনাইয়ের সঙ্গে গিয়ে তার মুরিদ হয়েছে অফিসিয়ালি। কারণ কি? কারণ কিছুই না ভাই, প্রোটেকশন। বিভিন্ন দলের ভিতরে ঢুকে যাবে, দলের প্রোটেকশনের জন্য এই কাজটি করছে। কারণ সার্জিস সহ অনেক উপদেষ্টারও পাসপোর্ট সিজ করা হয়েছে। অবিশ্বাস হলে এটা সত্য। বিশেষ করে যারা সমন্বয়কারী ছাত্রনেতা ছিল, এদের অনেকের পাসপোর্ট জব্দ করা হয়েছে। কোন একটি স্টেপ অবশ্যই নেওয়া হবে। দেখবেন এই সমন্বয়কারীরা বিভিন্ন দলে ঢুকে যাবে, তো রেজাল্ট যেটা হবে, যেহেতু এখন সার্জিস মানে হচ্ছে চরমোনাই, তার সঙ্গে এখন আর জামাত বা জামাতের সমমনা দলগুলোর সখ্যতা দেখবেন না। তাদের ভিতরে ফাটলের এটি প্রমাণ, এবং তাদের ভিতরে যে ভয় সৃষ্টি হয়েছে এটাই তার প্রমাণ। এখন থেকে সার্জিসকে চরমোনাইয়ের পার্টির লোক হিসেবে গণ্য করতে হবে, কিন্তু এ করেও তাকে ছাড় দেওয়া যাবে না। হাসনাত আবদুল্লাহ এখন কোন ইসলামী জঙ্গি গোষ্ঠীতে ঢোকে সেটা দেখার অপেক্ষা। আর যারা ক্ষুদ্র ক্ষুদ্র দল করেছে সমন্বয়কারীদের থেকে, তারা কাদের সাথে জোট করার চেষ্টা করে এটাও দেখার বিষয়। বিএনপির সঙ্গে জামাতের বৈরিতা স্পষ্ট হওয়ার কথা আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে হবে জানুয়ারিতে, এবং হয়েছে, আরও প্রকট হবে। সুতরাং সামনে আমি মনে করি সেনাবাহিনীর তত্ত্বাবধানে যেটা আমি আশা করে আসছিলাম সেটা হওয়া উচিত এবং হতে হবে, সেটা হচ্ছে একটি ন্যাশনাল গভর্নমেন্ট। সেই ন্যাশনাল গভর্নমেন্টের দিকে আমরা এগুচ্ছে বলে মনে করি। সার্জিস বোধহয় ভুলে গেছে যে চরমোনাইকে কিন্তু আওয়ামী লীগ কয়েক মাস আগে জনসমক্ষে নির্বাচনের সময় মেডিসিন দিয়েছিল। তোমার গুরুকেই মেডিসিন দেওয়ার ক্ষমতা আওয়ামী লীগ রাখে, তোমাকে দেওয়া হবে হামামদস্তা। হামামদস্তা কি? বাংলাদেশে যারা ঢুকতেছে ভালো লোক না, মানে ভালো লোক বলতে গেলে যে তাদের উদ্দেশ্য কিন্তু ভালো না। অবশ্যই এখানে ভারতের কিন্তু গোয়েন্দা কাজ করতেছে, তো সে বিষয়ে আপনাদের মতামত দেবেন। এবং এই যে সমন্বয়কগণ হাসনাত, সার্জিস এবং আরো অনেকে যারা রয়েছে, তাদের উপর কিন্তু জনগণ খেপে গেছে এবং অনেকে বলছে যে এই সমন্বয়করা সব কিছু মানে মূল কারিগর, এদেরকে হটাইতে হবে।
ডক্টর ইউনূসকে যেভাবে তারা বসাইছে এবং তারা যেভাবে দেশ চাচ্ছে, এতে করে দেশে আর শান্তি না অশান্তি লেগে গেছে। ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার